হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তোমরা নতুন ক্লাস 7-এ উঠেছো। তো দেখো, আজকে আমি তোমাদের ইতিহাসের টিচার। তো আমি তোমাদের যে কনসেপ্টটা আজকে পড়াবো, তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট চ্যাপ্টার ইতিহাসের ধারণা। সো তোমরা প্রত্যেকেই তোমাদের ইতিহাস বই, খাতা, পেন নিয়ে তোমরা বসে পড়ো। ওকে, তো এই যে ইতিহাসের ধারণা, তোমাদের একটু ইতিহাস সম্পর্কে হালকা কিছু বুঝি। যে আমরা প্রত্যেকে যে মনে করি যে আমরা ইতিহাসটা কেন পড়ব। ইতিহাস তো পুরনো যুগের বিভিন্ন সব রকম ঘটনা, মানে এর আগে, মানে আমাদের সভ্যতার সৃষ্টির আগে, যেমন সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, এই যে বিভিন্ন সভ্যতার সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি, প্রাচীন যুগ সম্পর্কে কিন্তু জানতে পারি। এই যে আমাদের এই যে জেনারেশন, ধরো এটা কি বলছে, আমাদের আলট্রা মডার্ন যুগ, তাই তো? আমরা অত্যাধুনিক যুগে বাস করি। মধ্যযুগ বা প্রাচীন যুগে কি ঘটেছিল বা কি হয়েছিল সেটা কিন্তু আমরা সম্পূর্ণ কি এই যে হিস্ট্রি থেকে কিন্তু এর ধারণা পাই, মানে হিস্ট্রি থেকে কিন্তু আমরা সেইগুলো কিন্তু জানতে পারি। তো তার জন্য কিন্তু আমাদের প্রত্যেকের ইতিহাসটা জানা উচিত, কারণ ইতিহাসটা জানলে, ধরো তোমার পূর্বপুরুষ সম্পর্কে কিন্তু আমরা বাবা বা দাদু তাদের মুখে কিন্তু শুনে থাকি। তো আমাদের এই যে আগের যে সভ্যতাগুলো, প্রাচীন যুগের যে সভ্যতা, সেই সব সভ্যতা সম্পর্কে জানতে গেলে কিন্তু আমাদের এই ইতিহাস বই পড়তে হয়। তা চলো এবার আমি তোমাদের প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণায় ঢুকে যাই। তো দেখো, তোমাদের বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। ওকে, দেখো, তোমাদের বোঝানোর আগে দেখো, পড়ার মাঝে মজার কিছু কাজ দেখো এখানে দিয়েছে। এই সাইডে দেখো, বাবার হইল আবার জল সারিল ঔষধে। এই যে বাক্যটা, এখানে যে 6জন মুঘল সম্রাট, তাদের নাম কিন্তু লুকিয়ে আছে। দেখো কেমন, বাবার মানে কি, বাবর হইল, হতে কে বলছে, হুমায়ুন, আতে কি বলছে, আবারে বলছে আকবর, জ্বরে কি বলছে, সারিল ঔষধে মানে কি বলছে, ঔরঙ্গজেব। আর দন্তুস্বতে কি বলছে, শাহজাহান, দন্তুস্ব আকারে শাহজাহান কিন্তু আসছে। তো ঔরঙ্গজেব কিন্তু ঔষধে, তো ঔরঙ্গজেব কিন্তু মুঘল সাম্রাজ্যের শেষ মানে দক্ষ সম্রাট। তারপরে কিন্তু আর মুঘল সাম্রাজ্যে মানে শাসন করার মতো তেমন দক্ষ কিন্তু শাসক কিন্তু ঔরঙ্গজেবের পরে আর জন্মগ্রহণ করেনি। তার জন্য কিন্তু মুঘল সাম্রাজ্যে কী হচ্ছে, পতন ঘটছে। তো এই যে বিভিন্ন ট্রিক, এগুলো অ্যাকচুয়ালি ট্রিক মানে মনে রাখার একটা সহজ উপায়। কিছু মানে রাজাদের নাম মনে রাখার সহজ উপায়ের জন্য কিন্তু এই ট্রিকটা কিন্তু ব্যবহার করেছে। তো চলো, তোমাদের ইতিহাসে গল্প স্বল্প দেখো পয়েন্ট আছে, তো সেই পয়েন্টটা দিয়েই আমি তোমাদের শুরু করছি। দেখো, যত পুরনো দিনের কথা হোক, গল্পর মতো করে বলে সবারই কিন্তু ভালো লাগে, কিন্তু মুশকিল হলো অনেক ইতিহাস বইতে গল্পগুলি ভালো জমে না। খালি রাজা উকিলের নাম ধাম, যুদ্ধের সাল তারিখ। তাই ইতিহাস পড়তে গিয়ে গল্পের মতো সেই মজাটা সবাই কিন্তু পায় না। গুলিয়ে যায় নামগুলি, মনে থাকে না সাল তারিখ, কে বা পরে ক্ষমতা এলো, যেসব মনে রাখা কিন্তু খুবই কঠিন। একটা কিন্তু দারুণ কথা বলেছে, কারণ আমাদের এই যে সাল, রাজার নাম, অমুক রাজা অমুক সাল থেকে অমুক সাল পর্যন্ত রাজত্ব করেছে, এই যে বিভিন্ন দিন ক্ষণ, এই যে মনে রাখাটা কিন্তু একটা ভেরি ডিফিকাল্ট ব্যাপার। যার জন্য কিন্তু এই যে মজাদার ট্রিকটা বললাম না, এই মজাদার ট্রিকগুলো কিন্তু ইউজ হয় ইতিহাসের ক্ষেত্রে। ইতিহাস কেন, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এই ট্রিকগুলো কাজে লাগে। তো দেখো, এই যে আমরা অনেকে বলি যে ইতিহাসটা আমাদের পড়তে ভালো লাগে না, তার একটাই কারণ, এই যে বিভিন্ন সাল বা যেগুলো আমরা মনে রাখতে আমাদের প্রবলেম হয়। কিন্তু ইতিহাস যদি আমরা গল্পের ছলে যদি মনে রাখি না, তাহলে কিন্তু সেগুলো শুনতে ভালো লাগবে, বুঝতে ভালো লাগবে, আর সেগুলো কিন্তু মনের মধ্যে গেঁথে থাকে। কিন্তু কঠিন হলো একটু নাম বা সাল মনে রাখা জরুরি, কারণ যেসব ঘটনার কথা ইতিহাসে বইতে থাকে সেগুলি আজ থেকে অনেক বছর আগের ঘটনা।
আবার ঘটনাগুলি একদিনে একই বছরে ঘটেনি, তাহলে কিভাবে জানা যাবে ঘটনা কবে ঘটেছিল? তার আগে পরে সাজাতে হয় ইতিহাসকে। তো দেখো, এই যে তোমরা বলতে পারো যে ইতিহাসে এই যে সাল তারিখগুলো, এগুলো তো আমরা জানি না, এগুলো কিন্তু দেখো বিভিন্ন বইয়ের থেকে কিন্তু আমরা জানতে পারি, বিভিন্ন সাহিত্য লিখে গেছে। দেখো কৌটিল্যের যেমন অর্থশাস্ত্র থেকে আমরা কি জানতে পারি, সেই সময়কার অর্থনৈতিক পরিস্থিতি বলো, সেই সময়কার সমাজ ব্যবস্থা, সব কিছু কিন্তু আমরা জানতে পারি। তো এরকম বিভিন্ন বইয়ের থেকে কিন্তু আমরা মোটামুটি সব রকম জিনিস কিন্তু জানতে পারি। তো চলো তারপরে পেজে চলে যাই। এই পেজে দেখো মোটামুটি তোমাদের এমনি জাস্ট গল্প করেছে। তারপরে পেজে কি বলছে, ইতিহাসের দেখো পরে পয়েন্টটা দেখো, তোমাদের টুকরো কথা, ইতিহাসের উপাদান, এইগুলো তোমরা একটু দাগিয়ে নাও। ইতিহাসের সব উপাদান একরকম নয়। কি বলছে যে ইতিহাসের সব রকম উপাদান একরকম নয়। একটি পুরনো মূর্তি, পুরনো মুদ্রা বা পুরনো বই একই জিনিস নয়। মানে তোমাদের কি বলতে চাইছে, দেখো মুদ্রা থেকে আগেকার যুগে যেসব মুদ্রাগুলো ছিল, মানে মধ্যযুগ বলো বা মধ্যযুগে যেসব যেমন মুদ্রাগুলো ছিল, দেখো মুঘল সাম্রাজ্যে কিন্তু মুদ্রা একরকম ছিল। দেখো যেসব রাজারা রাজত্ব করতো সেই সময়কার, তো সেই সব রাজাদের কী করতো, মুদ্রার পিছনে কিন্তু তাদের ছবি দেওয়া থাকতো। তারপরে ধরো আমাদের যুগে ইংরেজ আমলে যেসব বিভিন্ন মুদ্রা আছে, তো সেই সব মুদ্রায় দেখবে পিছনে কিন্তু বিভিন্ন মূর্তি দেওয়া থাকতো। দেখবে এখনকার সময়ে আমাদের 1 টাকার 2 টাকার কয়েনে দেখবে ভারতীয় ম্যাপ থাকে, কিছু কিছু গান্ধীজির ছবি থাকে, দেখবে নেতাজির ছবি থাকে কিছু কিছু টাকা কয়েনে, কিছু কিছু কয়েনে দেখবে আমাদের ভারত মাতার যে ইমেজ আছে সেই ছবি থাকে কিছু কিছু কয়েনে। তো এগুলো থেকে জানা যায় সেই সময়কার অর্থনৈতিক ব্যবস্থায়, সেই সময়কার মানে বিভিন্ন মানুষ সম্পর্কেও কিন্তু এই মুদ্রার মাধ্যমে জানা যায়। পুরনো মূর্তি সম্পর্কে তোমাদের বলতে গেলে সেই সময়কার যে ভাস্কর্য, মানুষের যে হাতের কাজ, সেই সম্পর্কে কি মানে কুটির শিল্প অ্যাকচুয়ালি, সেই সম্পর্কে কিন্তু বোঝা যায়। বিভিন্ন মূর্তি, এই আসবাবপত্র, এইসব তৈরির মাধ্যমে কিন্তু সেই সময়কার সমাজ ব্যবস্থার বিভিন্ন পরিস্থিতি জানা যায়। তারপর বলছে কি যে পুরনো বই, সেই সময়কার মানুষেরা যেসব বই লিখে গেছে সেই সব বই থেকেও কিন্তু অনেক কিছু জানা যায়। তাই ইতিহাসের উপাদানগুলিকেও নানা ভাগে ভাগ করা হয়। যেমন কি বলছে, লেখো, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, লিখিত উপাদান। তোমাদের এইগুলো সম্পর্কে আমি তোমাদের একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। মুদ্রা সম্পর্কে তোমাদের বললাম। স্থাপত্য বা ভাস্কর্য, দেখো সম্রাট শাহজাহানের আমলে যেমন কি বলছে যে তাজমহল প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই যে তাজমহল যে প্রতিষ্ঠিত করেছিল, যে ভাস্কর্য, দেখো কুতুব মিনার, এইসব দেখে কিন্তু সেই সময়কার অর্থনীতি অবস্থা বা সেই সময়কার কি বলবো যে কারিগরদের যে হাতের কাজ, মানে সেইগুলো সম্পর্কে কিন্তু জানা যায় যে তাদের কতটা দক্ষতা ছিল। দেখো পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরনো দিনের অনেক কথা জানা যায়, সেগুলোকে বলে লেখো। তাহলে লেখো কাকে বলছে, যে পাথর বা ধাতুর পাতে থেকে পুরনো দিনে অনেক কথা জানা যায়। দেখো আগে মানুষ কি করতো, যে আগে তো পেন আমরা যেমন এখন খাতা পেন ব্যবহার করি, তখন তো এত সহজ পদ্ধতিতে লেখার পদ্ধতি তখনও আসেনি। দেখো প্রাচীন যুগে যদি যাওয়া যায়, তাহলে দেখো মানুষ কি করতো, গুহার গায়ে কি করতো, বিভিন্ন ছবি এঁকে কিন্তু ছবি এঁকে কিন্তু মনের ভাব প্রকাশ, সেগুলো কিন্তু তারা গুহার গায়ে কিন্তু সেগুলো খোদাই করত। সেখান থেকেও কিন্তু জানা যায় যে সেই সময়কার মানুষের জীবনযাত্রা পরিস্থিতি, সেগুলো কিন্তু জানা যায়। তো তাছাড়া কি বলছে যে ধাতুর পাতে, মানে আমরা যেমন এখন খাতা ব্যবহার করি না, তখন ওই ধাতুর পাতে ব্যবহার করা হতো, যেখানে কি করতো, খোদাই করে লেখা হতো। এগুলোকে কি বলে, লেখো বলে। আর তামার পাতার লেখা হলে তাকে কি বলতো, তাম্রলেখ। তো
তো তাম্রলেখ কাকে বলে? যে তামার পাতে যে যা লেখা হতো সেইগুলোকে কী বলতো? তাম্রলেখ। আবার পাথরের উপর লেখা হতো সেগুলোকে শিলালেখ বলে। আবার কাগজ লেখগুলিকে বলা হয় লিখিত উপাদান। তাহলে এখান থেকে দেখো আমরা কতগুলো জিনিস পেলাম, তোমরা নোট করে নাও বা এখানটা তোমরা দাগিয়ে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো দাগগুলো, দেখো আমরা কি থেকে ইতিহাস জানতে পারি। তোমাদের আবার রিপিট করে আমি বলছি কীভাবে ইতিহাস জানতে পারি। লেখর সাহায্যে, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য ও লিখিত উপাদান থেকে। পাথর ও ধাতুর পাতে লেখা থেকে পুরনো দিনের কথা জানা গেলে সেগুলোকে বলা হয় লেখ। তাহলে লেখ কাকে বলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তারপরে দেখো বলছে তাম্রলেখ কাকে বলে? তামার পাতায় খোদাই করা হতো যে লেখাগুলো, সেগুলোকে কিন্তু কি বলছে? তাম্রলেখ। আর পাথরের উপর লেখাগুলোকে কি বলতো? শিলালেখ। দেখো আমরা দেখবে কোথাও দেখবে এই কথাটা তোমরা শুনতে পাও বা শুনেছো তোমরা, যে শিলালেখ বলতে কি বলে? যে শিলান্যাস করবে অমুক জায়গাতে, শিলান্যাস করবে অমুক, মানে কি বলছে না পাথরের গায়ে দেখবে সেই লেখা থাকে, সেই লেখাগুলোকে কি বলা হয়? যে শিলান্যাস। মানে এইগুলো কখন করা হয় দেখবে, কখনো কোনো বড় ধরনের কাজ করতে গেলে বা কিছু করতে গেলে দেখবে এই শিলান্যাসগুলো কিন্তু করা থাকে। সেগুলো কিন্তু পাথরে কিন্তু খোদাই করে লেখা থাকে, দেখবে কালো কালারে। এখন কালি বলতে দেখবে খোদাই করে দেখবে কালো কালি দিয়ে সেইগুলো বেশিরভাগই লেখা হয়, তোমরা দেখতে পারো। আবার পাথরের উপর লেখাগুলোকে শিলালেখ বললাম, কাগজের লেখাগুলোকে কি বলছে? লিখিত উপাদান বলছে। তাহলে চলো ইতিহাস জানার বিভিন্ন জানার রকম ফের, এটাই তোমাদেরকে যে বললাম যে ইতিহাসে আমরা জানতে পারি তার যে বিভিন্ন যে ছোট যে পয়েন্টগুলো আছে, মানে এক কথায়, মানে টুকরো কথায়, এই সাইডটা তোমরা কিন্তু ভালো করে পড়বে। এখান থেকে কিন্তু তোমরা একটা বেসিক কনসেপ্ট পাবে যে আমাদের কি থেকে আমরা ইতিহাস জানতে পারি। এবার পুরো ডিটেলসে তোমাদের বাদবাকিগুলো আমি আলোচনা করে দিচ্ছি। দেখো পুরনো দিনের যেসব জিনিস আজও রয়ে গেছে সেগুলি অতীতের কথা জানতে সাহায্য করে। যেমন পুরনো ঘর বাড়ি, মসজিদ মন্দির, তারপরে বিভিন্ন মূর্তি, টাকা পয়সা, আঁকা ছবি, বইপত্র থেকে এই কথা একটা সময়ে মানুষের বিষয়ে আমরা কিন্তু কি বলছে না জানতে পারি। দেখো আমি তোমাদেরকে বলেছি যে পুরনো ঘর বাড়ি থেকে কি বোঝা যায়? যে তখনকার অর্থনীতি ব্যবস্থা, তখনকার মানুষের রুচিবোধ, সেইগুলো কিন্তু সম্পর্কে কিন্তু বোঝা যায়। মন্দির মসজিদ থেকেও কী বুঝতে পারি? সেই সময়কার দেবদেবী কারা ছিলেন সেই সম্পর্কে জানা যায়। মানুষ কতটা বিশ্বাসী তাদের ওপর ছিল সেইগুলো জানা যায়। বিভিন্ন মূর্তি থেকে অনেক কিছু জানতে পারি। সেই সময়কার কারুকার্য, হাতের কারুকার্য, সেগুলোও কিন্তু জানা যায়। টাকা পয়সা থেকে বোঝা যায় যে সেই সময়কার অর্থনীতির ডেভেলপমেন্ট কতটা ছিল, অর্থনীতির উন্নতি কতটা ছিল সেই সম্পর্কে কিন্তু জানা যায়। কারণ দেখো আমাদের ভারতবর্ষ বা যে কোনো জায়গায় আগে কি পাওয়া যেত? দেখো সোনার মুদ্রা পাওয়া যেত, তারপরে রূপোর মুদ্রা পাওয়া যেত। সেখান থেকে দেখো এখন তামা পাওয়া যেত, তারপরে কিন্তু আস্তে আস্তে দস্তা, দেখো এখন কিন্তু আরও অন্য ধরনের হয়ে যাচ্ছে। এখন দেখো কাগজের তৈরি টাকা পাচ্ছি আমরা, তাই তো? এবার তখন কিন্তু সোনার উপর যেগুলো এখন আমরা কি গয়নাগাটি এইসব তৈরি করতে ব্যবহার করি, তখন কিন্তু টাকা তৈরি করতে সেই সব ধাতুগুলো কিন্তু ব্যবহার করা হতো। তার মানে সেই সব টাকা দেখে এটা বোঝা যায় যে সেই সময়কার অর্থনৈতিক অবস্থাটা কতটা উন্নত ছিল, সেইগুলো কিন্তু আমরা বুঝতে পারি। তারপরে কি দেখো বলছে, তাই সেইগুলি ইতিহাসের উপাদান, কিন্তু প্রকৃতির কোপে আর মানুষের হাতে পড়ে সেই সব উপাদান অনেক কিছু আজ আর নেই। তাই একটা না ইতিহাস জানার উপায় নেই, ভাঙাচোরা ছিঁড়ে যাওয়া উপাদানের টুকরো খুঁজে এনে ঐতিহাসিক তারপর সেগুলোকে সাজিয়ে নেন আগে পরে করে, তার থেকে তৈরি করেন অনেক আগের সেই সময় একটা ছবি।
আর যেখানে উপাদানের টুকরো পাওয়া যায় না সেখানে ফাঁকা থেকে যায়। মানে দেখো এই যে বিভিন্ন যেগুলো থেকে আমাদের ইতিহাস জানতে সাহায্য করে, দেখো বহু পুরনো দিনের কথা, দেখো প্রাকৃতিক দুর্যোগ, যার ফলে কিন্তু অনেক কি বলছো তথ্য কিন্তু লোপাট হয়ে যায়। মানে ভূমিকম্পের ফলে অনেক তথ্য নষ্ট হয়ে যায়, মানুষের হাতে পড়ে নষ্ট হয়েছে। কি বলছে দেখো, টুকরো উপাদান দিয়ে ইতিহাসে ফাঁকা ভরাট করার সময় ঐতিহাসিকদের সাবধান থাকতে হয়, খেয়াল রাখতে হয় যাতে ঠিক টুকরো ঠিক সময়ে খাপ খায়। সময় আর জায়গা আলাদা হয়ে গেলে অনেক ক্ষেত্রে বদলে যায় কথার মানে, সেটা ঐতিহাসিককে মনে রাখতে হয়। আজকাল তোমরা বিদেশে বলতে ভারতের বাইরে অন্য দেশের লোকদেরকে বোঝো, কিন্তু সুলতানি বা মুঘল যুগে বিদেশি বলতে গ্রাম বা শহরে বাইরে থেকে আসা যে কোনো লোককেই বোঝাতো। কি বলছে তাহলে, বিদেশি বলতে কি বোঝাতো, যে সেই যে তুমি যে পার্টিকুলার গ্রামটাতে বাস করছো, গ্রাম বা শহরটাতে, তো বাইরের শহর থেকে কেউ আসলো তোমার এলাকাতে, তাদেরকে তোমরা কি বলবে, যে না তারা হলো বিদেশি। তাই শহর থেকে অচেনা কেউ গ্রামে গেলে তাকেই ওই গ্রামের গ্রামবাসীরা কি বলতো, পরদেশি বা আজনবী। কি বলছে, পরদেশি বা আজনবী, মানে অচেনা মানুষ ভাবতেন। ফলে মুঘল যুগে কোনো লেখায় পরদেশি কথাটা দিয়ে সবসময় ভারতের বাইরে থেকে আসা লোক বোঝাতো না, সেটা খেয়াল রাখতে হবে। ধরো দেশ বলতে অনেকেই কি বলছে তাদের আদি বাড়ি বোঝেন, যেমন কেউ হয়তো বলেন তার দেশ বর্ধমান, সেখানে দেশ আসলে একই রাজ্যের মধ্যে আলাদা অঞ্চলকে বোঝাচ্ছে, কারণ বর্ধমান জায়গাটি ভারত বা পাকিস্তানের মতো দেশ নয়, কিন্তু সেটা পশ্চিমবঙ্গের রাজ্যে একটি জেলা মাত্র। তাহলে দেখো সুলতানি বা মুঘল আমলে কিংবা আজকের দিনেও দেশ কথাটা কত রকমভাবে ব্যবহার করা হয়। যখনই ইতিহাস পড়বে তখন কি বলছে আগে বুঝে নেবে কোন সময় কোন অঞ্চলের কথা সেখানে বলা হয়েছে। তো এই বইতে প্রায় 1000 বছরের ভারতের ইতিহাসে তোমরা জানবে। তো এই বইতে আমাদের কি বলছে, যে প্রায় 1000 বছর আগের ইতিহাস কিন্তু আমরা জানতে পারবো। মোটামুটি খ্রিস্টীয় 7ম শতক থেকে সপ্তদশ শতক পেরিয়ে অষ্টদশ শতকের দোরগোড়া পর্যন্ত এই 1000 বছরে ভারতবর্ষে অনেক কিছু বদল ঘটেছে। আবার কিছু কিছু বিষয়ে মিল রয়ে গেছে আজও। তবে কোনো বদলই রাতারাতি ঘটেনি, কোনো বদলই কিন্তু রাতারাতি ঘটে না। এখানে সেই ধারাবাহিক বদলগুলি নানা কথাই বলা হয়েছে। দেখো তোমাদের টুকরো কথা, এই যে তোমাদের বইয়ে যে টুকরো কথাগুলি দেওয়া আছে, এই যে অংশগুলো কিন্তু দেখো তোমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট ওইগুলো। মানে তোমরা এই যে বইয়ের মধ্যে যে গল্প আকারে যাই পড়বে সব কিন্তু ওই টুকরো কথার মধ্যে সেইগুলো কিন্তু ছোট্ট করে তুলে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থের জন্য। চলো, হিন্দুস্তান, ইন্ডিয়া, মানে ফার্স্টে দেখো হিন্দ শব্দটি এসছে, তারপরে কি বলছে হিন্দুস্তান, পরে কিন্তু ইন্ডিয়া শব্দটি এসছে। তো দেখো এইটা নিয়ে তোমাদের একটু হালকা ছোট্ট একটা গল্প বলি। দেখো হিন্দ কি বলছে, সিন্ধু সভ্যতা অধিবাসীদের কি বলা হতো, হিন্দু উচ্চারণ করা হতো, হিন্দ। তার ইংলিশ শব্দ কি, সেখান থেকে কিন্তু হিন্দ থেকে পরবর্তীতে কিন্তু হিন্দুস্তান, এবার ইংরেজরা আসার পরে কিন্তু সেটা কিন্তু আমাদের ইন্ডিয়া নামকরণ হয়েছে। এই যে সিন্ধু অধিবাসীদের সিন্ধু উচ্চারণ, বিদেশিরা যেসব ফরাসি বিভিন্ন বিদেশিরা যারা আসতো তাদের এই যে সিন্ধুদেরকে কিন্তু ইন্দু, মানে ইন্দু নাম তারা ইন্দু, মানে সিন্ধু উচ্চারণটা তাদের হতো না, তারা কিন্তু ইন্দু বলতো। সেখান থেকে হিন্দু কথাটি এসছে বা হিন্দ, পরবর্তীতে তারপরে হিন্দুস্তান, তারপরে ইন্ডিয়া। দেখো সেটাই সম্পর্কে তোমাদের বলছে। খ্রিস্টপূর্ব 6ম-5ম শতকে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন। তাহলে ইন্ডিয়া নামটি ফার্স্ট কে ব্যবহার করেছেন, হেরোডোটাস।
কত খ্রিস্টাব্দে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন। এইখানটা তোমরা দাগিয়ে নাও। তাহলে ইন্ডিয়া কথা প্রথম কে ব্যবহার করেন? তোমরা প্রত্যেকেই কমেন্টে লিখে জানাও। তিনি অবশ্যই এদেশে আসেননি, তিনি পার্সিক লেখপত্র থেকে ভারত সম্পর্কে জানতে পেরেছিলেন। তাহলে তিনি কিন্তু এই দেশে ভ্রমণ করতে আসেননি, তিনি কি বলছেন যে পার্সিক লেখপত্র থেকে কিন্তু এই যে ভারত সম্পর্কে তিনি কিন্তু জানতে পেরেছিলেন। উত্তর পশ্চিম ভারতের সিন্ধু নদীর বদ্বীপ এলাকা কিছু দিনের জন্য পার্সিক সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয়েছিল। তখন এই অঞ্চলের নাম হয় হিন্দুস। কি বলছে? সিন্ধু নদীর বদ্বীপ এলাকায় কিছুদিনের জন্য পার্সিক সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয়েছিল, তাই এই অঞ্চলের নাম হয় ইন্দুস। ইরানি ভাষায় স এর উচ্চারণ নেই। ইরানি ভাষায় কি বলছে? স এর উচ্চারণ নেই। যেটা আমি তোমাদেরকে বললাম, সিন্ধু অধিবাসীদেরকে তারা কিন্তু ইন্দু বা হিন্দু উচ্চারণ করতো, কারণ তাদের কি বলছে যে স এর উচ্চারণ তাদের মধ্যে ছিল না, তাই স বদলে গিয়ে হয়ে গেল হ এর উচ্চারণ। ফলে সিন্ধু বোধিত অঞ্চলগুলিকে হিন্দুস নামে পরিচিত হলো। আবার গ্রিক ভাষায় হয়ের উচ্চারণ নেই, তার বিকল্প হিসেবে চলে আসলো রস্যই। বুঝতে পেরেছ? অতএব যা ছিল হিন্দুস তা গ্রিক বিবরণে অনেকটা বদলে গিয়ে ইন্ডিয়া হলো। তবে খেয়াল রেখো, সেই সময়ে ইন্ডিয়া শব্দটি সিন্ধু বদ্বীপ এলাকাকেই মূলত বোঝাতো। পরবর্তী সময়ে গ্রিকদের বিবরণী পড়লে বোঝা যায় যে পরবর্তীকালে ইন্ডিয়া বলতে মহাদেশকেই বোঝানো হয়েছে। উত্তরে হিমালয় এবং দক্ষিণে সমুদ্র, এই প্রধান দুই সীমা সম্পর্কে গ্রিক লেখকরা যথেষ্ট সচেতন ছিলেন। কি বলছে দেখো? উত্তরে হিমালয়, দক্ষিণে কিন্তু কি বলছে? সমুদ্র। এই প্রধান দুই সীমানা সম্পর্কে গ্রিক লেখকরা যথেষ্ট সচেতন ছিলেন। বিদেশি তথ্যসূত্রে আরেকটি নাম পাওয়া যায় হিন্দুস্তান। আরবি ফরাসি ভাষায় হিন্দুস্তানের কথা বারবার এসেছে। 262 খ্রিস্টাব্দে খোদিত ইরানে শাসনের একটি শিলাক্ষেতে হিন্দুস্তান শব্দটি কিন্তু পাওয়া যায়। এক্ষেত্রে সিন্ধু নদী সংলগ্ন অঞ্চলকে কিন্তু হিন্দুস্তান হিসেবে বোঝানো হয়েছে। 10ম শতকের শেষ ভাগে অজ্ঞাতনামা লেখক রচিত হুদুদ অল আলম গ্রন্থে হিন্দুস্তান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছিল। আশা করি যে এই যে হিন্দুস্তান ইন্ডিয়া শব্দটি কোথা থেকে এসছে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এই যে তোমাদের যে টুকরো কথাটি পড়ালাম, এটা তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে। তারপরে দেখো কি বলছে, ইতিহাসের গুণ ও ভাগ, এই যে পার্টটি আছে এই পার্টটি তোমাদের আমি নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো। তোমাদের যে আগের পার্ট থেকে যেসব দেখো কিছু কোশ্চেন আসতে পারে, যেমন হুদুদ অল আলম গ্রন্থে মানে হিন্দুস্তান শব্দটি কোন গ্রন্থ থেকে পাওয়া যায়, মানে সেটা কিন্তু কি বলছে হুদুদ অল আলম। দেখো তারপরে কি প্রশ্ন আসতে পারে যে ইন্ডিয়া নামক শব্দটি প্রথম কে ব্যবহার করেন? গ্রিক দার্শনিক হেরোডোটাস। এইসব কিন্তু বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে। তো দেখো তোমাদের আমি বলেছিলাম তোমাদের বইয়ের দেখবে তোমরা পেজ নাম্বার 4 বার করো। ওকে, তো দেখো কি বলছে, দেখো এখানে ইতিহাসের গুণ ও ভাগ। তো দেখো এর যে টুকরো কথাগুলি সেগুলো তোমাদেরকে বলেছিলাম, এই যে সাইটগুলো দেখো ভেরি কিন্তু ইম্পর্টেন্ট পার্ট এইখানটা। তো টুকরো কথাগুলির মধ্যে আমরা চলো দেখা যাক। এখানে দেখো তোমাদের বইতে দেখো আছে আদি মধ্যযুগ। কি বলছে? রাতারাতি ইতিহাসের যুগ বদলে যায় না। ধরো দুপুরবেলা কথা, সেটা না হয় সকাল বা বিকেল। তেমনই
ভারতীয় ইতিহাসে একটা বড় সময় ছিল যখন প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে আর মধ্যযুগ পুরোপুরি শুরু হয়নি। ঐতিহাসিকরা সেই সময়টাকে কিন্তু আদি মধ্যযুগ বলছে। তাহলে আদি মধ্যযুগ কোনটাকে বলছে? যে প্রাচীন যুগ শেষ হচ্ছে, মধ্যযুগ শুরু হচ্ছে, সেই যে মাঝখানটাকে কি বলছে? আদি মধ্যযুগ বলছে কিন্তু সেই সময়টাকে। তাহলে আদি মধ্যযুগ কাকে বলছে আমরা কিন্তু বুঝতে পারলাম। তো দেখো, রাতারাতি কিন্তু কোনো একটা যুগ পাল্টে যায় না, বহু বছর ধরে, বহু শতাব্দী ধরে কিন্তু যুগের পরিবর্তন ঘটে। ওকে, চলো ইতিহাসে গুণ ভাগে ঢুকে। একদিনকে আমরা ঘটনা মিনিট বা সেকেন্ড দিয়ে ভাগ করতে পারি। এই যে টুকরো যে কথাটি বললাম সেইটাই এবার দেখো তোমাদেরকে আমি ডিটেলসে বইয়ে আছে সেটাই আমি তোমাদেরকে পড়ে বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটা লাইন ওয়াইজ। কিন্তু হাজার হাজার বছরকে ভাগ করার উপায় কী? ঐতিহাসিকরা তাই যুগ দিয়ে আলাদা করে লম্বা সময়কালকে ভাগ করেছে, সাধারণভাবে প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ। এই তিন যুগে ইতিহাসের সময়কে কিন্তু ভাগ করা হয়। তাহলে কী কী যুগকে ইতিহাসকে ভাগ করা হয়? প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আধুনিক যুগে কিন্তু আমরা বসবাস করছি, আমরা আধুনিক যুগে আছি। তো এই তিনটি যুগে কিন্তু ইতিহাসের সময়কে কিন্তু ভাগ করা হয়েছে। সেই অর্থে যে হাজার বছরের কথা এখানে আলোচনা করা হবে সেটা মধ্যযুগে পড়ে। কিন্তু মনে রাখা দরকার যে এভাবে যুগের পাঁচিল তুলে ইতিহাসকে ভাগ করা যায় না। হঠাৎ করে কোনো একদিনের সকালে যে একটি যুগ শেষ হয়ে যায় আরেকটি যুগে শুরু হয় সেরকম কিন্তু নয়। দেখো, এই যে অ্যাকচুয়ালি এই যে যুগের বিভাজন করতে গেলেও না তার মধ্যে একটা লেন্দি সময় পড়ে যায়। দেখো, সব জায়গায় কিন্তু একই সময় কিন্তু মধ্যযুগের সূচনা হয়নি বা আধুনিক যুগে কিন্তু সূচনা হয়নি। কিছু কিছু জায়গায় আগে বা পরে কিন্তু শুরু হয়েছে। তো চলো তাহলে কিভাবে বোঝা যায় কোনো একটি সময়ে কোন যুগ পড়বে? আসলে মানুষের জীবনযাপন, সাংস্কৃতিক, অর্থনৈতিক, দেশ শাসন, যুদ্ধ, পড়াশুনো এইসব কাজের এক বিশেষ দিক এক সময়ে দেখা যায়। সেইগুলির তফাৎ থেকে যুগ ভাগ করার রেওয়াজ আছে। তাহলে কেমন ছিল মধ্যযুগের ভারত? দেখো, অ্যাকচুয়ালি মধ্যযুগটা আমাদের আধুনিক যুগটা আমরা কখন ধরি? যখন আমাদের দেশে কি বলছে যে ব্রিটিশ দ্বারা যখন আমরা শাসিত হচ্ছি, সেই সময়টাকে যখন ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে আগমন করছে, ব্রিটিশরা যখন ভারতবর্ষে আসছে সেই সময়টার থেকে কিন্তু আমাদের কি বলছে আস্তে আস্তে আধুনিক যুগের কিন্তু সূচনা হচ্ছে। তার আগে পর্যন্ত কি ছিল? মধ্যযুগ। মুঘল সাম্রাজ্য বা এই যে সাম্রাজ্যগুলো ছিল, মুঘল সাম্রাজ্য, এইসব কিন্তু কি বলছে এটা কিন্তু মধ্যযুগের মধ্যে পড়ছে। তো চলো মধ্যযুগ সম্পর্কে একটু জেনে নিই। আগে অনেকে বলতেন সে সময়ে অন্ধকারে ডুবে গিয়ে মানুষ জীবনযাপন কোনো উন্নতি হয়নি। তবে আজকাল আর সে কথা মানা হয় না। টুকরো টুকরো উপাদান জুড়ে ঐতিহাসিকরা সেই সময়ে ইতিহাস লিখতে তা দেখা যায়। তখন জীবন অনেক কিছুরই উন্নতি করেছিল ভারতের মানুষ। তাই এই বইতে সেসব উন্নতির কথা তোমরা জানতে পারবে। একদিকে ছিল নানা নতুন যন্ত্র ও কৌশলের ব্যবহার, যেটা কিন্তু কি বলছে বিভিন্ন উন্নত মানের যন্ত্র। দেখো, সভ্যতার যত উন্নত হয়েছে তখন কি বলছে না যুগ বিভাজন হচ্ছে। সেই সময় কুয়ো থেকে জল তোলা, তাঁত বোনা বা যুদ্ধে অস্ত্র বিজ্ঞানের ছোঁয়ার বদলে গেছিল অনেক কিছুই। অনেক নতুন খাবার পানীয় কথা এই সময় জানতে পারে ভারতের লোক। এই সবচেয়ে মজাদার উদাহরণ হলো রান্নার আলুর ব্যবহার। পর্তুগিজদের হাত ধরে এদেশে আলু খাওয়ার চল শুরু হয়। তাহলে এই যে আলু খাওয়াটা, এটা কিন্তু কি বলছে যে এটা কিন্তু আমাদের বংশ পরম্পরায় কিন্তু ছিল না, প্রাচীন যুগ থেকে ছিল না। এটা কি বলছে পর্তুগিজদের হাত ধরে কিন্তু এই আলু খাওয়াটা শেখা। তো দেশ শাসনে রাজনীতির নতুন অনেক দিক দেখা গিয়েছিল। শুধু রাজ্য বিস্তার নয়,
জনগণের ভালো মন্দের কথাও শাসকদের ভাবতে হয়েছিল। কখনো রাজার শাসন নড়বড়ে হয়ে গেছিলো, আবার কখনো সব ক্ষমতা একজন শাসক হাতে তুলে নিয়েছিল। অর্থনীতিতে একদিকে ছিল কৃষি, অন্যদিকে ব্যবসা বাণিজ্য। তাহলে অর্থনীতির দিকে উন্নত করতে গেলে কি আমাদের কৃষি আর ব্যবসা বাণিজ্য কি বলছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, যারা অর্থনীতিকে মানে বজায় রাখে। তৈরি হয়েছিল নতুন নতুন শহর, বন কেটে চাষবাস করা অনেক উদাহরণ পাওয়া যায়। দেখবে চাষবাসে অনেক উদাহরণ, ঝুম চাষ পাবে, এইসব চাষগুলো কিন্তু পাবে। ধর্মভাবনার বেশ কিছু নতুন পথের হদিশ সে সময় মানুষ পেয়েছিল। আচার অনুষ্ঠান বা আড়ম্বর নয়, ভক্তি দিয়ে ভগবানের পাওয়া যায়, সে কথা কিন্তু সেই সময় কিন্তু আলোচনা হয়েছিল। সাধারণ লোকের মুখে ভাষা হয়ে উঠেছিল ধর্ম প্রচারের মাধ্যম। তার ফলে ভারতের নানান অঞ্চলে আঞ্চলিক অনেক ভাষা এবং সাহিত্যের বিকাশ হয়। পাশাপাশি নানা ধরনের শিল্প চর্চা কিন্তু সেই সময় কিন্তু শুরু হচ্ছে। কিছু শিল্প হোক বা সাহিত্য, সবটাতে সাধারণ গরিব মানুষের কথা খুব বেশি কিন্তু ছিল না। সেই সবের বেশিরভাগই ছিল শাসকদের গুণগানে ভরা। অবশ্যই কেমন ছিল দেখো, সেই সময় যেসব সাহিত্যিকরা ছিল সেই সময়কার, সেই সব সাহিত্যিকরা সেই রাজার হয়ে তো ভালো গুণগান করবে। তার একটাই কারণ, সে যদি ধরো রাজার বিরুদ্ধে কোনো কিছু করে তাহলে কি হবে, তার শাস্তি হবে, তার কারাবাস হবে, বা তার মৃত্যুদণ্ডও কিন্তু হতে পারে। সেই কারণে কি বলছে, সেই সময় সাহিত্য থেকে এই একটা জিনিস কিন্তু খুব প্রবলেমের জিনিস। সেই সময়কার সাহিত্য থেকে সেই সময়কার রাজার কথা কিন্তু বেশি জানা যেত। সেই সময় যে প্রজারা কেমন ছিল বা প্রজাদের অবস্থা কেমন ছিল সেই সম্পর্কে কিন্তু ততটা ভালো জানা যেত না। তার একটাই কারণ সেই যে সাহিত্য লিখত সে কিন্তু রাজার বিরুদ্ধে লিখত না, রাজার হয়ে গুণগান করত। তাই বলা হয় চোল রাজারা মন্দির বানিয়েছেন, তবে তাজমহল বানিয়েছেন সম্রাট শাহজাহান। অসংখ্য সাধারণ কারিগর এবং শিল্পী যারা মন্দিরগুলো ও তাজমহলগুলো বানালেন তাদের বেশিরভাগই নাম আমরা জানি না। এটা স্বাভাবিক জিনিসই, যে জিনিসটা তৈরি করে তার কিন্তু নাম থাকে না, যে তৈরি করে, যে তৈরি করায় তার নামটাই কিন্তু থেকে যায়। দেখো কি বলছে, দেখো তোমাদের টুকরো কথায় একটা কোশ্চেন দেখো, ভেবে বলো তো ইতিহাসে অনেক সময়ে কেন সাধারণ মানুষ বা কারিগর ও শিল্পীদের নাম কোথাও পাওয়া যায় না? তার একটাই কারণ, কি বললাম, যে রাজার কথাই কী ছিল, শেষ কথা, সে যেটা বলবে সেটাই কিন্তু শেষ। ওই জন্য প্রজারাও রাজার বিরুদ্ধে যেত না, কারণ রাজার বিরুদ্ধে গেলে তার শাস্তি হতো, তার কারাগার হতো, তাকে কারারুদ্ধ করা হতো, তাকে হয়তো মৃত্যুদণ্ডও দেওয়া হতো। যার ফলে কী করতো, রাজার বিরুদ্ধে কিন্তু কেউ কথা বলতে পারতো না। ইতিহাসের দেখো তারপরে তোমাদের 1.4 পয়েন্ট কী বলছে, ইতিহাসের গোয়েন্দা। ইতিহাস বই পড়তে সবসময় কিন্তু আমাদের ভালো লাগে না, গোয়েন্দা গল্প পড়তে তোমরা নিশ্চয়ই ভালো লাগে। দেখো আমাদের ইতিহাস বই পড়তে ভালো লাগে না, তার একটাই কারণ, আমরা সেটা হয় মন দিয়ে পড়ি না, না হলে বুঝতে পারি না, যার ফলে কিন্তু আমাদের বইটা পড়তে ইচ্ছে করে না। ইতিহাসটা আমরা যদি গল্পের ছলে, আমরা যেমন গল্পের বই পড়ি তেমনভাবে যদি ইতিহাস বইটা পড়া হয় তাহলে দেখবে সব কিছু মাথায় থাকবে। দেখো তারপরে কি বলছে, তারপর যুক্তি দিয়ে সূত্রগুলিকে ঠিক ভুল বিচার করা হচ্ছে। দেখো শেষ ঘটে যাওয়া ঘটনার সত্য মিথ্যা তুলে ধরলেন। তেমনি ঐতিহাসিকরা কি বলছে, টুকরো টুকরো সূত্র খোঁজেন, সেসবগুলি যুক্তি দিয়ে বিচার করেন। তারপরে সূত্রগুলি সাজিয়ে অনেককাল আগে ঘটে যাওয়া ঘটনা বা সময়কে আমাদের সামনে তুলে ধরেন। আর যেখানে সূত্রের টুকরো পাওয়া যায় না সেখানে ফাঁক থেকে যায়। গোটা বছর জুড়ে এই বইটি পড়ার সময়ে তোমারও একজন ঐতিহাসিক বা গোয়েন্দা হয়ে ওঠো, খুঁটিয়ে দেখো সূত্রগুলি। অনেক জায়গা ফাঁকা আছে, চেষ্টা করো যুক্তি দিয়ে সেগুলি ভরাট করার। খুঁজে দেখো নতুন কোনো সূত্র পাওয়া যায় কি না।
তাহলে দেখবে ইতিহাস পড়তে গিয়ে তোমার একজন ইতিহাসে গোয়েন্দা হয়ে উঠেছ, তখন ইতিহাস পড়তে কিন্তু আরও ভালো লাগবে। ঠিক আছে, তো আমাদের ইতিহাস পড়তে ভালো লাগার যে জায়গাটা, কিভাবে আমাদের ইতিহাস বইটা ভালো লাগাতে হবে সেটা কিন্তু তোমাদের বইয়েই উল্লেখ করে দিয়েছে। তোমরা যদি আমরা যে গল্পের বই, ধরো আমি সাপোজ একটা কথা বলছি, আমরা যখন কোনো গল্পের বই পড়ি তখন দেখবে মন দিয়ে পড়ি, সে গল্পটা ভালো হোক বা খারাপ, আমরা কিন্তু কী করি সেটা না, আমরা কিন্তু সেটা মন দিয়ে সেই বইটা পড়ার চেষ্টা করি। তার একটাই কারণ যে গল্প একটু পড়তে হবে। তাই ইতিহাসটাকেও সেই গল্পের হিসেবে পড়লে যদি পড়া যায় তাহলে কিন্তু তোমার মন লাগবে। দেখো ইতিহাসে কিছু এমন তথ্য আছে যে তথ্যগুলো কিন্তু কী বলছে, সাধারণভাবে তোমার ধরো একটা সময় ভাগ করে নাও যে মুঘল যুগ সম্পর্কে আমার জানতে হবে, মুঘল যুগে কোন শাসকেরা রাজত্ব করেছে, তাদের সেই সময়কার অর্থনীতি ব্যবস্থা কেমন ছিল, সেই সময়কার শাসন ব্যবস্থা কেমন ছিল, সেই সব যদি একবার মাথার মধ্যে ঢুকে নেওয়া যায় না, এইগুলো আমাকে জানতে হবে, তাহলে দেখবে তোমার জানার ইচ্ছাটা কিন্তু দিন দিন আরও বেড়ে যাবে। তখন কিন্তু ইতিহাস পড়তে মজা লাগবে। তখন ওই যে সাল, তোমাদের যে সাল জানা নিয়ে যে একটা ব্যাপার, যে সাল মনে থাকে না, তাহলে দেখবে তখন কিন্তু সেই সময় দেখবে এই সালগুলোও কিন্তু তোমাদের কিন্তু মনে থাকবে, বুঝতে তোমাদের সুবিধা হবে সব কিছু। তো দেখো এখান থেকে যেসব যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেমন আছে, আমাদের যুগ কয়টি ভাগে ভাগ করা হয়েছে, সেটা 3টি ভাগে ভাগ করা হয়েছে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তো এই যে দেখো প্রাচীন যুগকেও কিন্তু আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়, তারপর মধ্যযুগকেও কিন্তু ভাগ করা যায়, তারপরে আধুনিক যুগকেও কিন্তু ভাগ করা যায়। তো সেই সব ভাগগুলো তোমরা পরে যখন আরও উচ্চ ক্লাসে উঠবে তখন কিন্তু সেই ভাগগুলো তোমরা কিন্তু আরও জানতে পারবে। ওকে, তোমাদের এখানে যতটা প্রয়োজন আমি ঠিক ততটাই তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আর প্রত্যেকটা লাইন অনুযায়ী কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো তোমাদের আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে এখান থেকে কেমন ধরনের কোশ্চেন আসতে পারে। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেনই বেশি আসতে পারে। যেমন তোমাদেরকে বলেছিলাম ইন্ডিয়া গ্রন্থে ঠিক ইন্ডিয়া কথাটি প্রথম কে ব্যবহার করেন, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। তারপর কি বলছে যে এই যে হিন্দুস্তান, ইন্ডিয়া কথাটি কিভাবে এসছে, সেই যে বিবরণ, সেইগুলো কিন্তু তোমাদের কিন্তু এখান থেকে মন দিয়ে কিন্তু পড়তে হবে। আর তোমাদের প্রত্যেককে একটা কথা বলবো যে ইতিহাসের যে টুকরো কথাগুলো যে তোমাদের দেখবে পয়েন্ট করা আছে বইয়ের পাশে, ওইগুলো কিন্তু তোমাদের কিন্তু পড়তেই হবে। ওইগুলো পড়লে তোমাদের যে বইয়ের ভিতরে যা আছে না, ওটুখানি সারমর্মটাই কিন্তু সেই পুরো জিনিসটা কিন্তু তুলে ধরেছে। তো আজকে তোমাদের ফার্স্ট অধ্যায় আমি তোমাদের ক্লোজ করে দিলাম, ফার্স্ট অধ্যায় কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে যদি তোমাদের কোশ্চেন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের যথাযথ উত্তর দেব। তো বাই।